নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অপারেশন সিন্দুর নিয়ে সংসদে ভাষণ মোদির। বাদল অধিবেশনে বিরোধীদের আক্রমণের জবাব দিতে চলেছেন নরেন্দ্র মোদি। ভাষা আন্দোলনের পথে মুখ্যমন্ত্রী। আগামী 28শে জুলাই বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর। আমি কাদা ছোড়াছড়ি করি না, আমি জানি আমার দায়িত্ব কি, দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দিলেন দেব। ব্রিটেন সফরে মোদি। স্বাক্ষরিত হতে চলেছে দুই দেশের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি। মোদির সঙ্গে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। দক্ষিণবঙ্গে বাড়ল আর্দ্রতাজনিত অস্বস্তি। গরমে নাজেহাল আমজনতা। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এবার ভাষা আন্দোলনের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে থাকা বাঙালিদের বাংলাদেশি অপবাদ দেওয়ার প্রতিবাদে বারবার সরব হয়েছেন তিনি। এবার আগামী 28শে জুলাই বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর বিজেপি বিদ্বেষ দেখা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। বাংলায় কথা বলার অভিযোগে বাংলাদেশি দাগিয়ে জেলবন্দিও করা হচ্ছে। অত্যাচার করা হচ্ছে তাদের ওপর। সঠিক পরিচয়পত্র থাকার পরেও তাদের অনেককে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যে কোচবিহার ও ফালাকাটার দুই বাসিন্দার নামে অসম সরকারের তরফে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। সেই বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রী অভয় দিয়েছিলেন, বাংলায় তিনি এনআরসি চালু হতে দেবেন না। বাংলা, বাঙালি, বাংলা ভাষার ওপর বিজেপি আঘাত আনছে বলে অভিযোগ ওঠে। বাঙালি অস্মিতা রক্ষার জন্য মুখ্যমন্ত্রী আরও একবার পথে নামছেন বলে খবর। চলতি মাসের শেষেই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জুলাই বোলপুরে প্রতিবাদ পদযাত্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বীরভূমের লালমাটি থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঝড় তোলা হবে বলেই মত রাজনৈতিক মহলে। গতকাল সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বিজেপি ভোটের প্রচার বাংলা ভাষা নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে সভামঞ্চ থেকে বাংলা ভাষায় মাঝে মধ্যে দু এক লাইন কথা বলেন, কিন্তু বাঙালিদের ওপর আক্রমণ নিয়ে কোনো বার্তাই বঙ্গ বিজেপির তরফ থেকে আসেনি বলে অভিযোগ। শুধু তাই নয়, এসবের মধ্যে দিয়েই বাংলায় কেন্দ্রীয় সরকার এনআরসি চালুর চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। বাংলার অস্মিতা রক্ষার জন্য নেত্রী ধর্মতলার মঞ্চ থেকে প্রয়োজনে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল জননেত্রী বলেছিলেন, বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কি খাবে তা নিয়েও বলে দেবে ওরা। জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন তিনি। বিবিধের মাঝে মহান মিলনের বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি রবিবার মিছিল মিটিংয়ের কথা বলেন তিনি। আর এবার বোলপুর থেকে তিনি ভাষা আন্দোলনের শুরু করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ও বাংলা ভাষার অহংকার, গর্ব। তার কবিতা লেখার মাধ্যমে গোটা বিশ্বেই রবীন্দ্রনাথ ঠাকুর বন্দিত হন। শান্তিনিকেতন থেকে ভাষার দক্ষতা কৃষ্টি নিয়ে চর্চা চলেছে বরাবর। আর সেই লাল মাটি থেকেই ভাষা আন্দোলন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। এবার পথে নামল কংগ্রেস। এই বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাবও দেয় হাত শিবির। সম্প্রতি ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে সরব রাজনৈতিক মহল। 21শের মঞ্চ থেকে এই বিষয় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই একই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করল কংগ্রেস। আর এই বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাবও দিল হাত শিবির। বুধবার সকালে এক স্যান্ডেলে রীতিমতো আক্রমণাত্মক সুরে কংগ্রেসের তরফে লেখা হয়, বিজেপি তার সর্বনিম্ন স্তরে এসে পৌঁছেছে। দেশজুড়ে তাদের সরকার বাঙালি পরিযায়ী শ্রমিক ও হকার ব্যবসায়ী, বিশেষত মালদা ও মুর্শিদাবাদের তাদের টার্গেট করছে। তাদের মারধর, নিগ্রহ, গ্রেফতার করা হচ্ছে বেআইনি অভিবাসী বলে দেগে দিয়ে। এটা সংবিধানের 19-এর 1 নম্বর ধারায় প্রত্যেক ভারতীয়কে স্বাধীনভাবে চলাফেরা, বসবাস ও কাজ করার যে অধিকার দেওয়া হয়েছে সেটার উপরে সরাসরি আক্রমণ। দেশের সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি ও অনৈক্য সৃষ্টির কোনো কসুর করছে না বিজেপি। সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের প্রতি অবিচারের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবিও জানানো হয়েছে ওই পোস্টে।
প্রসঙ্গত গত 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। তার অভিযোগ ছিল বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই সার্কুলারের কপি সভা মঞ্চে তুলে ধরেন তৃণমূল নেত্রী। মমতার দাবি, এই সার্কুলারে বলা আছে স্রেফ সন্দেহের বশে মানুষকে 1 মাসের জন্য আটকে রাখা যাবে। তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল 1000-এর ওপর মানুষকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঙ্কার দেন, কে কোন ভাষায় কথা বলবে, কে কি খাবে তা নিয়েও বলে দেবে। জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। মমতা শ্লেষ, বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না, কে মাছ খাবে কে ডিম খাবে ঠিক করে দেবে। এবার সেই একই অভিযোগ তুলে সরব হল কংগ্রেসও। হাই নিউজ নেটওয়ার্ক। দেব ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে এমনই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তারই পাল্টা জবাব দিলেন দেব। তার কথায়, আমি কাদা ছড়াছড়ি করি না, আমি জানি আমার দায়িত্ব কি। টানা বৃষ্টিতে এবারও বিপর্যস্ত ঘাটাল। তাতেই স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরে প্রশ্নের মুখে পড়েছে তারকা সাংসদ দেবের ভূমিকা। মঙ্গলবার তাকে ভালো ছেলে বললেও খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তারই পাল্টা দিলেন ঘাটালের সাংসদ। তিনি বললেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, পছন্দও করি না, আমি জানি আমার দায়িত্ব কি। যারা ভোট দিয়েছেন তারাও জানেন দেব কি করে, সেটাই আমার কাছে যথেষ্ট। মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ উঠতেই দেবকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, উনি ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি? উনি প্রতিবার ভোটের সময় কথা দেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে এখনো রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চায়নি, জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো। দিলীপ ঘোষের এমন মন্তব্যে পাল্টা দেবের মন্তব্য, আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই, আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। এই প্ল্যানটা এত সহজ হলে কবেই হয়ে যেত। এরপরই নাম না করে দিলীপ ঘোষকে সপাটে জবাব দিলেন দেব। বললেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, পছন্দও করি না, আমি জানি আমার দায়িত্ব কি। যারা ভোট দিয়েছেন তারাও জানেন দেব কি করে, সেটাই আমার কাছে যথেষ্ট। পাশাপাশি তিনি এও বলেন, আমি জানি যতদিন না কাজ শেষ হবে আমাকেই মন্দ কথা শুনতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষা আসতেই রাজ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1000। নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের। বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই মাসেই রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় 1000। ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর কদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর। কখনো চড়া রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে মশার লার্ভা। রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1000। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আক্রান্ত হয়েছেন 367 জন। উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 356, হুগলিতে 265, অন্যদিকে হাওড়ায় 241 জন ও মালদায় 233 জন আক্রান্ত হয়েছে। কলকাতার আক্রান্তের সংখ্যা 176। 2023 সালে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ভেঙে দিয়েছিল 12 বছরের রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন প্রায় 1,07,000 জন। তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিয়েই ইতিমধ্যে বৈঠক সেরেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গুর উপরে নিয়ন্ত্রণ রাখা যায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শুধু ডেঙ্গুই নয়, ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে কয়েক বছর ধরে প্রথম 10-এ কলকাতা। টানা 3 বছর ছিল 1 নম্বরে, এবার রয়েছে 6ষ্ঠ স্থানে। ফের কেন্দ্রীয় সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক জায়গায় কলকাতা। 2024 সালের ম্যালেরিয়ার রিপোর্ট প্রকাশ করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, দেশের 775টি জেলার মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে 6 নম্বরে রয়েছে কলকাতা। গত বছর কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন 10,177 জন।
দেশে মেট্রো শহরগুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর। তবে শুধু 2024 নয়, উদ্বেগের একই ছবি ছিল 2021, 22 ও 23 সালেও। পরপর 3 বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়া সংক্রমণে দেশের মধ্যে প্রথম হয় কলকাতা জেলা। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিবেশী দেশ ও ভিন রাজ্য থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, ফলে রাজ্যে উল্লেখযোগ্য হারে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। এবার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে এই মামলা গ্রহণ করা হয়। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেই এই জনস্বার্থ মামলা। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অবৈধ নাগরিকরা ঢুকছে পশ্চিমবঙ্গে, ফলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার উপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে। এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর দাবি, বাংলায় অবিলম্বে এনআরসি চালু করা প্রয়োজন। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। মামলা দায়ের হতেই রাজ্য সরকারকে আদালতের প্রশ্ন, পূর্বে এনআরসি বিষয়ে কোনো মামলা দায়ের হয়েছে কিনা। শুনানি হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার। উল্লেখ্য, তবে দীর্ঘদিন ধরেই তৃণমূলের অভিযোগ, এনআরসি নামে দেশের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি প্রসঙ্গে সুর চড়ান মমতা। বিভিন্ন সময় এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, এই বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদরা। এসবের মাঝেই এনআরসি চালুর দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা। তবে এই বিষয়টি নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক হতে পারে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রসব যন্ত্রণা নিয়ে ছটফট করলেও গর্ভবতী মহিলার দিকে ফিরেও তাকাননি চিকিৎসক ও নার্সরা। দীর্ঘক্ষণ তাকে ওই অবস্থায় ফেলে রাখা হয়, যার ফলে মৃত সন্তান প্রসব করেন ওই মহিলা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার ও গাফিলতির কারণে গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন বীরভূমের ইলাম বাজার থেকে আগত রোগীর পরিবারের সদস্যরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পুলিশ। এই ঘটনায় রোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি কর্তব্যে গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। মেয়েটা শেষ সময় ডাক্তারটা কথা বলছে না, এবার আমি যদি সাইডে কথা বলে দিচ্ছি, আপনি পেশেন্ট না ও পেশেন্ট, আপনি কিসের জন্য কথা বললেন? মানে যে পেশেন্ট হবে সে কি একা একা এসে ভর্তি হবে? কতদিনের বাচ্চা এটা? আমার মেয়ে, আমার একবারে ম্যাচুরিটা হয়ে গেছে। আবার বারবার ওরা ডাক্তাররা এখানে যখন দেখেছে ওই ইয়ে করে কোল্ড মেশিনে বাচ্চারা আওয়াজ শুনিচ্ছে মাকে, বাচ্চা ওকে। ওইখানে যখন রাত 11টার সময় লেবার রুমেছি তখনও বাচ্চা ওকে। আমার মেয়ের ব্যথা কিন্তু কমেনি, ব্যথা ছুটে আমার মেয়েকে সিটে কেউ হাত দিয়েও দেখেনি, অপরন্ত আমাকেও থাকতে দেয়নি। ডাক্তারবাবুর বিরুদ্ধেও আছে, আর ওই যে রুমের সিস্টার আছে ওদের বিরুদ্ধে আছে। ওদের বিরুদ্ধে? হ্যাঁ, দুজনের বিরুদ্ধে। কিন্তু ওই সিস্টারদের আর ওই যে ডাক্তার ছিল ওর জন্য আমার ওই বাচ্চাটা মারা গেছে। কিন্তু আমার বাচ্চা আমি একবারে কাগজ কলমে ওকে ছিল, আমার বাচ্চা 100% ওকে একবারে। সময় এখন একটা ছোট্ট বিরতির।